আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা শিখব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় নম্বর ক্লাস এমএস ওয়ার্ডের। এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো, হ্যাঁ, এবং ধৈর্য ধরে একটু দেখবো। এগুলো কিন্তু জানতে হবে আমাদের। তার আগে আমি একটা কিবোর্ডের ছবি এখানে নিয়ে নেই, কারণ কিবোর্ডটা আমাদেরকে ভালো করে শিখতে হবে জন্য আমি ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই কিবোর্ডটা আমি কালকে অল্প কয়েকটা বাটন শিখাইছিলাম। ঠিক আছে, অল্প কিছু শিখাইছিলাম, ওগুলা একটু ধরে দেখি কেউ পারে কিনা। তুমি ক্লাস করছো? তুমি করছো না ক্লাস? আচ্ছা, তুমি বলবা যে আমরা যে কিবোর্ডটা কালকে শিখলাম কোন বাটনের কোন কাজ, 4-5টা বাটন শিখছিলাম, তাই না? তুমি বলবা এই যে স্কেপ ইএসসি লেখা আছে, অর্থাৎ এই যে ইএসসি লেখা আছে, এটার কি কাজ? গুড। অর্থাৎ আমরা যদি অচেনা কোনো প্রোগ্রামে চলে যাই, সেখান থেকে ফিরে আসার জন্য কিন্তু স্কেপ, অর্থাৎ আমরা যখন টাইপ করি, কোনো কিছু টাইপ করি, একটু ভালো করে লাগা দিবে। যখন আমরা কোনো কিছু টাইপ করি তখন দেখা যায় কি যে আমরা টাইপ করতে করতে হঠাৎ করে যে কোনো একটা ফাংশন আমার সামনে উপস্থিত হয়েছে বা চলে আসছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু স্কেপ চাপি। সবাই পারবো না এখন? এই যে স্কেপ, তাহলে স্কেপ হলো অজানা কোনো ফাইল থেকে বের হওয়ার জন্য, যেটা আমরা জানি না আসলে। তাহলে ওটার কাজে কিন্তু স্কেপ, অর্থাৎ মুক্ত হওয়া। ঠিক আছে, কোনো ফাইল থেকে কোনো প্রোগ্রাম থেকে মুক্ত হওয়া। সবাই পারবো? তুই বলো স্কেপের কি কাজ? অন্য কোনো ফাংশন স্কিপ করে দিতে পারবো বা বের হয়ে আসতে পারবো, তাই তো? আচ্ছা, তারপরে আপনি বলবেন যে আমরা ট্যাবের কাজ শিখছিলাম, ট্যাবের কি কাজ? ট্যাবের কাজ তুমি বলো, ভালো করে বলবে, কে পারবে ভালো করে? আচ্ছা, হ্যাঁ, এই যে ও বলছে যে ট্যাবের কাজ হচ্ছে কার্সরকে ডান দিকে, কার্সরকে কোথায়, ডান দিকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা বা সরানোর জন্য ট্যাব কি চাপতে হয়। নির্দিষ্ট পরিমাণ জায়গা, এক কথায় নির্দিষ্ট পরিমাণ জায়গা সরানোর জন্য ট্যাব কি। যদি এখন আমি ট্যাব কি চাপি, দেখো এখানে আধা ইঞ্চি জায়গা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আবার যদি আমি এখানে একটা নির্দিষ্ট জায়গা নিলাম, অর্থাৎ এল ট্যাব, অর্থাৎ লেফট ট্যাব নিয়ে নিলাম, লেফট ট্যাবটা ইউজ করার পরে আমি যদি এখন এখানে ট্যাব কি চাপ দেই, এই কার্সরটা আছে আমার লাইনের শুরুতে, এখন আসবে এখানে। দেখেন এখানে কিন্তু কার্সরটা চলে আসছে না? তার মানে কি, এই যে মাঝখানে যে ফাঁকাটুকু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা। তার মানে ট্যাবের কাজ হলো ডান দিকে আধা ইঞ্চি বা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। বুঝতে পারছি? কার্সরের ট্যাবের কাজ কি বলো? কার্সরকে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা। তাহলে আমরা সবাই কিন্তু পারবো, তাই না? আচ্ছা, তুমি বুঝতেছো তো? তারপরে কি ক্যাপস লকের কি কাজ তুমি বলো? হ্যাঁ, তাহলে ক্যাপস লকের কাজ হলো স্মল থেকে ক্যাপিটাল লেটারে লেখা, আবার ক্যাপিটাল থেকে স্মল লেটারে লেখা। তাহলে কি কাজ বলো? তাহলে পারবা তো নাকি? আপনি বলেন ক্যাপস লকের কি কাজ? তাহলে আমরা ক্যাপস লক কিন্তু শিখলাম, তাই না? এখন আছে শিফটের কি কাজ জানা আছে? শিফট, হ্যাঁ, অর্থাৎ শিফটের কাজ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা। অর্থাৎ আমি যদি একটা অক্ষর বড় হাতে লিখতে চাই, তাহলে কিন্তু শিফট ধরে সেই অক্ষরটা আমরা লিখবো। যেমন আমি যদি এখানে একটু দেখাই দেই, অর্থাৎ ফন্টটা একটু বড় করি, হ্যাঁ, তাহলে আমি দেখাইতে পারবো বা সবাই আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমি লিখতেছি হচ্ছে একটা নাম, তো একটা নাম লিখবো, যেমন করিম লিখলাম। এখন করিমের কেটা কিন্তু আমি বড় হাতে লিখছি, সেটা কিভাবে? শিফট ধরে সেই অক্ষরটার উপরে চাপ দিছি। যেমন আমি শুধুমাত্র একটা অক্ষর লেখার কথা বলছি, যে শিফটের কাজ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা। ঠিক আছে, আর যখন আমরা বাংলা টাইপ করব, বাংলা ক্লাসের মধ্যে বলে দেবো যে শিফটের কি কাজ আছে। শিফটের অনেক কাজ আছে বাংলা লেখার ক্ষেত্রে, অনেক কাজ। আচ্ছা, তাহলে শিফটের কাজ আমরা বুঝলাম যে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি এখন বলবা তিনটাই যে স্কেপের কি কাজ। অচেনা বা অপ্রয়োজনীয় থেকে বের হয়ে আসার জন্য আমি একটা রানিং কাজ করতেছি, প্রয়োজনীয় কোনো ফাংশন থেকে বের হওয়ার জন্য স্কেপ, তাই তো? আচ্ছা, ট্যাবের কি কাজ? ট্যাব হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কার্সরের নির্দিষ্ট পরিমাণ জায়গা নেওয়ার জন্য
ফাঁকা রাখা, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাপস লক। ক্যাপস লক হচ্ছে স্মল টু ক্যাপিটাল টু স্মল, স্মল টু হ্যাঁ, ক্যাপিটাল। গুড। আচ্ছা, শিফট। সেটা হচ্ছে বাক্যের প্রথম অক্ষর বড় হাতের। আচ্ছা, এই যে 4টা বাটন আমরা শিখলাম, সবাই পারবো না মোটামুটি? এই 4টা কিন্তু সবচেয়ে আমাদের বেশি কাজ করতে হয়, কিবোর্ডের সবচেয়ে বেশি কাজ এই 4টার কাজ অহরহ থাকে। হ্যাঁ, তাহলে 4টা আমরা শিখে নিলাম। তারপর আছে কি কমান্ড কি। এখন কমান্ড কি আছে কিবোর্ডের মধ্যে, কয়টা কমান্ড কি আছে কে বলতে পারবে? কমান্ড কি বলো? 6টা, তাই না? নাম বলো তো, 3টার নাম বলো তো। এই যে আমি যদি কিবোর্ডটা দেখাই, এখানে কমান্ড কি দেখো, শিফট কন্ট্রোল অল্টার, এ পাশে আছে 3টা, এ পাশেও 3টা, শিফট কন্ট্রোল অল্টার, এগুলো হচ্ছে কি কমান্ড কি। আর এর আগে আমরা যেগুলো শিখলাম স্কেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, এগুলো কি স্পেশাল কির মধ্যে আছে। হ্যাঁ, স্পেশাল কির মধ্যে এই 4টা, আর হলো স্পেস বার এবং ইন্টার, এই 6টা, আর বাদ বাকি আছে 6টা, এগুলা স্পেশাল কি। তো যাই হোক, কন্ট্রোল শিফট অল্টার হচ্ছে কমান্ড কি। যেমন নির্দেশিকা কি, আমি বললাম যে আমি একটা পেজ প্রিন্ট দেবো, প্রিন্টের কমান্ড কিন্তু কন্ট্রোল পি। ঠিক আছে, এটা শুধু আমরা এখন জানাই রাখলাম, আমরা লাস্ট ক্লাসে কিন্তু প্রিন্টের যখন ক্লাস নেব তখন বিস্তারিত জানাই দেব। এখন যদি বলি যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউরও কিন্তু একটা কমান্ড আছে। কেউ কি বলতে পারবে প্রিন্ট প্রিভিউ এর কমান্ড? অর্থাৎ প্রি অর্থ পূর্বে, আর ভিউ অর্থ দেখা, একটা পেজকে প্রিন্টের পুরো মুহূর্তে দেখে নেওয়া। আমি যদি কন্ট্রোল অল্টার আই চাপি, কন্ট্রোল অল্টার আই, কন্ট্রোল অল্টার আই, তাহলে কি এই পেজটা যে আমি প্রিন্ট করব, প্রিন্টের পূর্ব মুহূর্তে কি রূপে দেখা যাবে পেজটা, সেটা কিন্তু দেখার জন্য প্রিন্ট প্রিভিউ। ঠিক আছে, আমি কন্ট্রোল অল্টার আই, হ্যাঁ, এটা কিন্তু প্রিন্ট প্রিভিউ এর কমান্ড। আর প্রিন্টের কমান্ড হচ্ছে কন্ট্রোল পি, এটা যখন আমরা প্রিন্ট করব তখনই বুঝতে পারবো, তার আগে কিন্তু ওটার কাজ বুঝতে পারবো না, তো ওটা পরে দেখবো আমরা। আচ্ছা, তাহলে আমরা যেমন এই যে কমান্ড দিলাম, আমি একটা কন্ট্রোল অল্টার কি, এই দুটা কি কমান্ড কি হিসেবে ব্যবহার করছি না? তাহলে এটা আমরা মনে রাখবো যে কন্ট্রোল অল্টার তারপরে শিফট, এই 3টা মিলে হচ্ছে আমাদের কমান্ড কি বা নির্দেশিকা কি হিসেবে ব্যবহার করব আমরা। ঠিক আছে, এই 3টার কাজ কি কমান্ড কি, হ্যাঁ, কমান্ড দেয়, এই 3টাই হচ্ছে কমান্ড দেয় যখন আমরা বিস্তারিত কমান্ড শিখবো। যেমন প্রিন্টের কমান্ড, ক্লোজের কমান্ড, তারপরে হচ্ছে যে কি বলে যে প্রিন্ট প্রিভিউ এর কমান্ড, পেস্টের কমান্ড, এরকম হাজার রকম কমান্ড আছে, হাজার হাজার কমান্ড আছে। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ কমান্ডগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখতে পারবো। আচ্ছা, তাইলে আমরা কমান্ড কি হিসেবে জেনে নিতে পারলাম। এখন আসি যে ইন্টার, ইন্টারের কি কাজ আমি বলে দেই। ইন্টারের কি কাজ কেউ কি পারবে? ইন্টার, হ্যাঁ, প্রবেশ করা। ইন্টারের কাজ হলো প্রবেশ করা। যেমন আমি যে লাইনে লিখতেছি সেই লাইনের দ্বিতীয় লাইনে প্রবেশ করতে চাইলেও ইন্টার, বা কোনো ফাইলে প্রবেশ করতে চাইলেও ইন্টার, কোনো প্রোগ্রামিং এর মধ্যে প্রবেশ করতে চাইলেও ইন্টার। যেমন আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হই, অনেক বড় ভাইরা বলে এই ছেলে সবেমাত্র কলেজে এসে মাস্তানি নিচ্ছে, এরকম বলে না? তার মানে কি সবেমাত্র কলেজে গিয়ে প্রবেশ করছে, মাত্র ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে। তো এরকম এখানেও ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, যে কোনো লাইনে, যে কোনো ফাংশনে বা যে কোনো জায়গায় প্রবেশ করানোর জন্যই ইন্টার। যেমন আমি যদি দেখাই যে আমি এখানে একটা লাইন লিখলাম, একটা লাইন আমি লিখছি, এখন ধরলাম যে এই লাইনটা আমার লেখা শেষ, তাহলে কি দ্বিতীয় লাইনে প্রবেশ করার জন্য কিন্তু ইন্টার। ঠিক আছে, ইন্টার দিলে কার্সরটা আবার দ্বিতীয় লাইনে চলে আসবে। আবার যদি কোনো ফাইল বা কোনো প্রোগ্রামিং আমি ওপেন করতে চাই, যেমন এখানে একটা উইন্ডো নামক একটা বাটন আছে, এই বাটনে যদি চাপ দেই, উইন্ডো হচ্ছে জানালা, যেমন একটা ঘরের মধ্যে জানালা দিয়ে তাকালে বোঝা যায় যে কতগুলো লোক আছে বা কতগুলো আসবাবপত্র আছে, কত কি আছে, এগুলো কিন্তু যেমন জানালার মধ্যে দেখা যায়, ঠিক সেরকম এখানে উইন্ডো বাটনে চাপ দিলেও আমার কম্পিউটারে কতগুলো প্রোগ্রামিং ইনস্টল করা আছে, কতগুলো ফাংশন ইনস্টল করা আছে, সবগুলো প্রোগ্রামিং কিন্তু দেখা যায় এবং সেটা ব্যবহার করা যায় বা কাজ করা যায়। সেটা হচ্ছে কি, এটা আপ অ্যারো, এটা আপ অ্যারো মানে কি উপরে যাওয়ার জন্য, আর এটা ডাউন অ্যারো, ডাউন অ্যারো মানে কি নিচে আসার জন্য। হ্যাঁ, এটা লেফট মানে কি বামে যাওয়ার জন্য, রাইট মানে ডানে আসার জন্য। তো আমি বলছি যে যেহেতু ইন্টারের কাজ শিখতেছি আমরা, সেই জন্য আমি এখন একটা প্রোগ্রামিং এখান থেকে ওপেন করব। সেটা হচ্ছে আমরা যে কোর্সে ভর্তি হয়েছি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এই কোর্সটা আমি এখান থেকে ওপেন করতে চাই। তো আমি কি পারবো এখান থেকে ওপেন করতে? তো সেই প্রোগ্রামিং এর উপরে আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। এই যে আমার কোর্সের নাম মাইক্রোসফট অফিস, অর্থাৎ অফিস অ্যাপ্লিকেশন কোর্সে চলে আসছি, এখন ইন্টারে প্রবেশ করছি। এখন আমরা যে প্রোগ্রামিং এর কাজ শিখতেছি সেটা ওয়ার্ডের কাজ, ওয়ার্ড। এখান থেকে আমি একটু ওয়ার্ডের উপরে যাব, এই যে ডাব্লিউ চিহ্নটা, এটা হচ্ছে আমার প্রোগ্রামিং। আমি এখন যদি ইন্টার ক্লিক করি তাহলে কি আমার প্রোগ্রামিংটা কি ওপেন হবে? হয়েছে কিন্তু, তাই না? তো এরকম কোনো প্রোগ্রামিং এ, কোনো ফাংশনে, কোনো কিছু প্রবেশ করতে চাইলে আমি কিন্তু ইন্টার চাপতে পারি। যদি আমি চাই যে এখন আমি ক্যালকুলেটরে কিছু হিসাব নিকাশ করব, তাও কিন্তু আমি
ইন্টারে কাজ করতে পারবো। ক্যালকুলেটর, আমি যদি এখন আবারও যাই এখানে, তো ক্যালকুলেটরে প্রবেশ করি, যে দেখি তো এখানে ক্যালকুলেটর আছে কিনা, আমাকে একটু খুঁজে পেতে হবে। একটু নিচে আসি আমি, এই যে ক্যালকুলেটর, আমি এখন হিসাব নিকাশের কাজ করব। তাহলে কি ইন্টারে যদি ক্লিক দেই, ক্যালকুলেটরটা আমার সামনে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে না? তো ইন্টারের কাজ কি বুঝতে পারছি? প্রবেশ করা, এক কথায় কোনো ফাইল, কোনো ফাংশন, এগুলোতে প্রবেশ করা। তাহলে ইন্টার আমরা বুঝলাম, তাই না? এখন আসি ব্যাক স্পেস। বলো তো, কালকে শিখাইছি ব্যাক স্পেসের কি কাজ? স্যার কাজ হচ্ছে আমি পুরো একটা ওয়ার্ড লিখলাম, লাস্ট একটা ওয়ার্ড মানে অক্ষর ভুল হলো কেটে দেওয়ার জন্য, অর্থাৎ অথবা কোন জায়গা থেকে ইন্টার না, ওটা ব্যাক স্পেস। back space হ্যাঁ, ব্যাক স্পেসের কাজ হচ্ছে ভুল কোনো শব্দ বা ভুল কোনো অক্ষর লিখলে সেটা কেটে দেওয়া। কেটে দেওয়া। সেটা কেটে দেওয়ার জন্য বা কার্সরকে বাম পাশে নিয়ে আসার জন্য ব্যাক স্পেস। এটাতে চাপ দিলে কি হবে? ব্যাক স্পেসে যাবে, অর্থাৎ ব্যাকে যাবে। হ্যাঁ, তো আমি যদি এটা ক্লোজ করে দেই, যেমন এখানে আছে কে, আমি কেটা কেটে দিতে চাচ্ছি, তাহলে ব্যাক স্পেস। আপনি বলবেন যে ডিলেট, যেমন আমি এখানে আরো কিছু অক্ষর লিখি, কে এবং এল আছে, তো আমি এলটাকে কেটে দিতে চাচ্ছি, তাহলে কি চাপবো? ডিলেট চাপবো, তাই না? এই যে ডিলেট, আমি যদি এখন ডিলেটে চাপ দেই, তাহলে কি কার্সরটা যেহেতু মাঝে আছে, মাঝে থাকার জন্য কার্সরের ডানে যে অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু কেটে যাবে, তাই তো? থ্যাংক ইউ, গুড। নির্দিষ্ট করে হ্যাঁ, অথবা করে আমরা যদি সিলেক্ট করি বা মার্ক করি বা নির্বাচন করি, যাই বলি না কেন, যে মার্ক করা অংশটুকু যদি আমরা মুছে ফেলতে চাই, তাও কিন্তু ডিলেট, তাই তো? নির্বাচিত অংশ মুছে ফেলতে চাইলে ডিলেট চাপতে হয়। তাহলে আমরা বুঝলাম ডিলেটের কি কাজ, এটা কিন্তু বুঝলাম, তাই না? ব্যাক স্পেসের কাজ এটা বুঝলাম। এখন তুমি বলো যে ব্যাক স্পেসের কি কাজ? কার্সরের বাম পাশে একটা করে অক্ষর মুছে দিতে চাইলে ব্যাক স্পেস, তাই না? আর ইন্টারে কি কাজ? প্রবেশ করা, অর্থাৎ আমরা যদি একটা লাইনে প্রবেশ করতে চাই, তাও কিন্তু আমরা ইন্টারসেপে প্রবেশ করতে পারি। আর যদি কোনো ফাংশন, কোনো ফাইলে প্রবেশ করতে চাই, তাও কিন্তু প্রবেশ করতে পারি ইন্টার দ্বারা, তাই তো? আচ্ছা, তাহলে এগুলাকে আর আমরা কি ভুলবো? আচ্ছা, তারপরে কি এই চারটা আছে কি অ্যারো কি বা কার্সর কি বলে? অ্যারো কি বা কার্সর কি, যেমন আমি দেখাইলাম যে উপরে যাওয়া বা নিচে যাওয়া। এখানে ধরেন যে আমার 3-4টা লাইন আছে, এখন কার্সরকে যদি আপ অ্যারো চাপি, তাহলে কার্সরটা এক লাইন করে উপরে উঠবে। ডাউন অ্যারো চাপলে কার্সরটা এক লাইন করে কি নিচে নামবে। লেফট অ্যারো চাপলে কার্সরটা এক লাইন করে কি বামে যাবে। রাইট অ্যারো চাপলে এক লাইন করে ডানে আসবে। ঠিক আছে, আমি যদি আপ অ্যারো চাপি উপরে যাবে, ডাউন অ্যারো চাপলে নিচে আসবে, লেফট অ্যারো চাপলে বামে যাবে, ডানে আসবে। এই হচ্ছে কাজ, অ্যারোর কাজ। আবার যদি কোনো ফাংশন বা কোনো ফাইলেও যেতে চাই, তাও কিন্তু আমরা এই অ্যারো ব্যবহার করতে পারি। যেমন কিবোর্ড আবিষ্কার হওয়ার 1 যুগ পরে বলতে পারি যে মাউসের আবিষ্কার হয়েছে। কিবোর্ড আবিষ্কার হওয়ারও 1 যুগ পরে, তার মানে কি তারা কি তখন কাজ করে নাই? অবশ্যই করছে। তারা এই কিবোর্ড দিয়ে কাজ করছে এবং অ্যারোর সাহায্যে কিন্তু কাজটা করছে। তো আমাকে যদি বলেন, আমিও কিন্তু মাউস ছাড়া সারাদিন কিবোর্ডে কাজ করতে পারবো, কারণ আমি ওটা জানি। হ্যাঁ, এই জন্য এই 4টা অ্যারো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে গুরুত্ব বহন করে আর কি কাজের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আছে কি, তাহলে আমরা এগুলো মোটামুটি শিখে ফেললাম। এখন যে এই যে 6টা বাটন আছে, এগুলাও তো আমার কি স্পেশাল কি, তাই না? এই 6টাও আমাদের স্পেশাল কির মধ্যেই পড়ে। ইনসার্টের কি কাজ বলো তো? বৃদ্ধি করা। হ্যাঁ, এটা খালি মনে রাখবা, কিন্তু যখন আমরা ফাংশন পরিচিতি জানবো তখন বুঝতে পারবো যে কিভাবে বৃদ্ধি করে। ইনসার্টের কাজ কি তাইলে? বৃদ্ধি করা। বৃদ্ধি করা, যে কোনো অংশ বর্ধিত করা। যেমন এই যে পিকচারটা আমি বাহির থেকে কিন্তু কনভার্ট করে ভিতরে প্রবেশ করাইছি, তার মানে কি এটা আমি বৃদ্ধি করছি। এটা আমরা এই ইনসার্ট থেকে করে থাকি। তো সেই ইনসার্টটা যদি এখানে একটু দেখাতে চাই, তাহলে এই যে ইনসার্ট আছে, এই পিকচার আছে। এখন পিকচারে ক্লিক দিলে আমার একটা ডায়লগ বক্স চলে আসবে। এখন যেখানে আমি পিকচারগুলো রাখছি, যেমন এখানে আমি একটা পিকচার রাখছি, একজনের ভোটার আইডি কার্ড রাখছি, এটা যদি এখন ইনসার্ট করি, তাহলে কিন্তু এখানে চলে আসবে। ইনসার্ট করছি কিন্তু, তার মানে কি এটা বৃদ্ধি করছি না? এটাই শুধু মনে রাখবো যে এই ইনসার্টের কাজ হচ্ছে বৃদ্ধি করা। তারপরে কি ডিলেট, আমরা তো জানি যে ডিলেট হচ্ছে সিলেক্টকৃত অংশটুকু মুছে দেওয়া বা কার্সরের ডানে অংশ একটা করে অক্ষর মুছে দেওয়া, এটা কাজ হলো ডিলেট, বা নির্বাচনকৃত লেখা মুছে দেওয়া হলো ডিলেট। এখন হোমের কি কাজ? হোমের কাজ কি কেউ জানি? বলো, তুমি বলো। অর্থাৎ কার্সরকে ওই লাইনের প্রথমে নেওয়া, অর্থাৎ যে লাইনে কার্সরটি আমার আছে, যেমন এই কে লেখা, এই লাইনে আমার কার্সরটি আছে, আমি এখন এই লাইনের যদি প্রথমে নিতে চাই, আমি একটু বড় করি,
তাহলে কার্সরটা আমার এই লাইনে আছে, আমি এখন এই কার্সরটাকে এই প্রথমে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমি হোম কি চাপ দেবো, হোম কি চাপ দিলে কার্সরটা ওই লাইনের প্রথমে চলে যাবে, এটা কাজের সুবিধার জন্য আর কি। এখন ইন্ড কির কি কাজ, তাহলে শেষে নিয়ে আসা, অর্থাৎ কার্সরকে ওই লাইনেরই শেষে নিয়ে আসা, সেটা হলো ইন্ড। তাহলে হোম হচ্ছে প্রথম আর ইন্ড হলো শেষ, অর্থাৎ যে লাইনে কার্সরটি থাকবে ওই লাইনের প্রথমে নিতে চাইলে হোম, শেষে আনতে চাইলে ইন্ড। বোঝা গেল? এটা হচ্ছে পেজ আপ এবং পেজ ডাউন। এটার কাজ হলো 9 থেকে 10 লাইন, কার্সরকে 9 থেকে 10 লাইন সমপরিমাণ উপরে উঠাতে চাইলে পেজ আপ, আর 9 থেকে 10 লাইন সমপরিমাণ নিচে নামাতে চাইলে পেজ ডাউন। এখন এখানে আমি 9 থেকে 10 লাইন লিখলাম, সমপরিমাণ লিখলাম, এই কার্সরটা এখানে আছে, এখন আমি চাচ্ছি 9 থেকে 10 লাইন উপরে উঠাইতে, তাহলে আমাকে কি চাপতে হবে, পেজ আপ। আমি যদি পেজ আপ চাপ দেই, কার্সরটাই দেখেন 9 থেকে 10 লাইন উপরে চলে আসছে। পেজ ডাউনে যদি চাপ দেই, কার্সরটি 9 থেকে 10 লাইন সমপরিমাণ নিচে যাবে। তাহলে পেজ আপের কাজ হলো কার্সরকে 9 থেকে 10 লাইন উপরে উঠানো, আর ডাউনের কাজ হলো 9 থেকে 10 লাইন নিচে নামানো। একটা পেজে আপনার ফন্ট অনুযায়ী লাইন থাকে, ফন্ট যেমন আমরা বইয়ের ফন্ট লিখি, যখন আমরা 12 থেকে 14 ফন্ট লিখি, তখন 18 লাইন হতে পারে, 16 লাইন হতে পারে, 15 লাইন হতে পারে, অক্ষরের সাইজ অনুযায়ী লাইন হয়। না না, স্পেসিফিক কোনো নাই, না কোনো নাই। তো সেটা হচ্ছে যেমন একটা, আমি যদি পেপারটাই আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা তো ধরেন একটা পেজ, আমরা লিগেল পেজ হিসেবে যদি একটা ধরি, যে আমার লিগেল পেজ ধরেন, দেখেন তো এখানে কত লাইন, তো এটা তো লাইনটা হলো ফন্ট অনুসারে করা আছে, ঠিক আছে। আর বইয়ের যে ইয়েটা, ওটাও কিন্তু ফন্ট অনুসারে, অফিসিয়াল যে ফন্ট সাইজ থাকে 14 ফন্ট, বইটা লিখে রাইটাররা, ওটা 14 ফন্টে যে কয় লাইন আটে আট, যেমন 18 লাইনও হতে পারে, 16 লাইনও হতে পারে, বা 15 লাইনও হতে পারে, এর বেশি হয় না, কিন্তু ফন্ট অনুযায়ী। আবার আপনি যেমন আমি এখানে লিখছি 4 থেকে 5 লাইনের মধ্যে একটা পেজ, পুরো পেজ, তার মানে কি এই ফন্ট আমার বড় আছে, আমি বড় করে দিছি জন্য ভরে গেছে পেজটা, এটা ফন্টের উপর নির্ভর করে। তো ফন্টটা কি, যেহেতু ফন্টের আসলাম আমরা, যেমন এই 3 এই লাইনটা আমরা যদি ফন্ট দেখি, এখানে অনেক ধরনের আমরা ফন্ট পাবো, অনেক সাইজের, অনেক আকৃতির ফন্ট পাবো। তো যেমন 72 সাইজ আমি দিলাম, এটা কি অনেক বড় হয়ে গেল না? আচ্ছা, আবার যদি আমি এখান থেকে আমার অফিসিয়াল ফন্ট যেটা আমরা বই লিখে থাকি, এটা যদি দেই, তাহলে কিন্তু অনেক ছোট হয়ে গেল, 14 ফন্ট। তাহলে অফিসিয়াল যে কোনো লেখা, যে কোনো রাইটার লিখে থাকে হলো 14 ফন্টে। আমরা যে লেটার গুলো লিখি, এটা বেশিরভাগ 14 ফন্টে লেখা। আমরা যে বইয়ের পড়াগুলো লিখি, এটা 14 ফন্টে লেখা থাকে, ঠিক আছে। আবার কার্যভেদে যে আমার একটা পেজের মধ্যে 2 লাইন কেটে যাচ্ছে, আটতেছে না, সেই ক্ষেত্রে আমরা আবার 12 লাইন ব্যবহার করি, কারণ ওটার সাথে দেওয়ার জন্য ব্যবহার করি, একটু কমায় দেই, হ্যাঁ, ছোট করে দিই। তো এই কাজগুলো আমরা শিখবো, হ্যাঁ, সমস্যা। তাহলে কি, হোম হচ্ছে কার্সরকে, আমার যে লাইনে আছে কার্সরটি, সেই লাইনের প্রথমে নিতে চাইলে হোম, শেষে নিতে চাইলে ইন্ড। বোঝা গেল? আচ্ছা, তারপরে পেজ আপ হচ্ছে কার্সরকে 9 থেকে 10 লাইন উপরে নেওয়া, পেজ ডাউন হলো কার্সরকে 9 থেকে 10 লাইন নিচে নিয়ে আসা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা যেটা শিখবো সেটা 0 থেকে 9 পর্যন্ত, এটাকে বলে নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড। এখান থেকে আমরা কোনো সংখ্যা লিখতে চাইলে কিন্তু এই প্যাডটা ব্যবহার করি, বা হিসাব নিকাশের জন্যই বেশিরভাগ আমরা এই প্যাডটাকেও ব্যবহার করি। যখন কোনো টাইপিং করব, টাইপিং এর ক্ষেত্রে যদি কোনো সংখ্যা লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারি। এটাকেও বলে নিউমেরিক কি বা নাম্বারিং কি, আর এটা নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড, এটা নিউমেরিক কি বা নাম্বারিং কি, ঠিক আছে, একই কাজ বহন করে। ওটা ডাবল দেওয়ার কাজ আছে, যে আপনি যখন টাইপ করবেন, হাতটা যেন উঠায় না নিয়ে এসে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার স্পিড তো একই লেভেলে থাকবে, হ্যাঁ, স্পিডটা বাড়ানোর জন্য। আর যখন আপনি দেখবেন যে অ্যাকাউন্টসের কাজ করছি, তখন তার রাইট, তখন তো শুধু আপনার ওই টাইপ করার প্রয়োজন হচ্ছে না, শুধু সংখ্যা লেখার প্রয়োজন, তখন দেখবেন যে এক হাত উঠায় তারা এভাবে কাজ করছে। এটা কাজের গতিটা ধরে রাখার জন্য আর কি। যেমন আমি তো বললাম, একটা অফিসে একটা ছেলে কাজ করতে পারে যে কাজ 5 মিনিটে, আর একজন সে কাজ আধা ঘন্টা লাগায় দেয়। তাহলে কি, তার দুইজনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তাই না? আছে না? তার মানে কি, সে কিবোর্ডটা ভালো জানে বিধায় সে কিন্তু ভালো টাইপ করতে পারে। দেখবেন যে একজন ভালো ড্রাইভার, সে ভালো গাড়িটা ড্রাইভ করে কিভাবে, তার অভিজ্ঞতার উপর। তো এই জন্য এই কিবোর্ডটাই হচ্ছে মেন, আমরা কাজই করে থাকি মূলত কিবোর্ড আর মাউস দ্বারা, আর কোনো কিছুকে আমরা ওইভাবে ইউজ করি, শুধু ডিসপ্লেটা দেখি। আমরা ডিসপ্লেটা কি করি, আমাদের সম্মুখে ভাসে, চোখের সামনে ভাসে, কোনো ভুল ত্রুটি সেটা দেখার জন্য ডিসপ্লেটা, বাদ বাকি আমরা কাজ করি কিন্তু কিবোর্ড দ্বারা। আচ্ছা, এই জন্যই কিবোর্ড নিয়ে এত কাজ। তাহলে কি, আমরা নিউমেরিক কিপ্যাড এবং নাম্বারিং কি সম্পর্কে জানলাম। আর এই যে স্পেস বারটা হলো কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় বাটন,
অর্থাৎ এটা বিসিএস পরীক্ষা পর্যন্ত আসছে যে কিবোর্ডের সবচেয়ে বড় বাটনের কি নাম, এটা কিন্তু স্পেস, অর্থাৎ স্পেস বার। দেখেন তো এই বাটনটা সবচেয়ে বড় না, অনেক লম্বা, অর্থাৎ কিবোর্ডের সবচেয়ে এটা বড়ই থাকে। এটা বড়ই থাকে। কিবোর্ডের সবচেয়ে বড় বাটনের নাম হচ্ছে স্পেস বার। এখন আসি এই যে ফাংশনাল কি, এর মধ্যে থেকেও একটা দুইটা ফাংশন আমরা জেনে নেই, আর পরে ধাপে ধাপে আমরা জানবো। যেমন F5টা আমরা ব্যবহার করি হলো রিফ্রেশের ক্ষেত্রে। রিফ্রেশ আমরা কিসের জন্য ব্যবহার করি, এই যে F5টার কথা বললাম, F5 এটা হচ্ছে রিফ্রেশের জন্য। রিফ্রেশ যেমন এই যে আমরা যদি ডেস্কটপে মাউসের রাইট বাটন চাপে কি করি, রিফ্রেশ করি না, রিফ্রেশ করি কম্পিউটারের গতিটা ফিরে পাওয়ার জন্য। রিফ্রেশ কেন করা হয় এটা কিন্তু ভাইভা পরীক্ষায় ধরে, আমরা বলবো যে কম্পিউটারের তাকে দ্রুত গতিতে ফিরে আনার জন্য রিফ্রেশ করি, অর্থাৎ কম্পিউটার গতিটা যেন ফিরে পায়। কোন রূপে ফিরে পাবে, যে রূপে কম্পিউটার যখন আমরা নতুন মানে সফটওয়্যার দেওয়ার পর যখন নতুন আমরা আপডেট করি বা নতুন যখন আমরা ওপেন করি তখন যে গতিটা থাকে, আর অনেক কাজ করার পর গতিটা একটু কিন্তু কি হয়ে যায়, স্লো হয়ে যায় বা কমে যায়। কোনো ফাংশন ওপেন করার সাথে সাথে গতিটা একটু স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা 2-4 বার রিফ্রেশ করে নিলে কম্পিউটারের গতিটা কি আবার বৃদ্ধি পায় বা ফিরে আসে। হ্যাঁ, এই যে F5 হচ্ছে কি, এটা আমরা যদি একটা একটা করে চাপি তাও রিফ্রেশ হবে, আবার যদি একটু চেপে ধরে রাখি তাহলেও রিফ্রেশ হবে। দেখেন এই যে রিফ্রেশ হচ্ছে না, রিফ্রেশ হচ্ছে, যে টের পাওয়া যাচ্ছে যে আমার এইগুলো ধাপ দিচ্ছে, এটা রিফ্রেশ হচ্ছে। যেমন আমি এখানে চাপ দিলেও কি হয়, ধাপ দিচ্ছে না, একটা করে চাপ দিচ্ছি ধাপ দিচ্ছে। তো এটা হচ্ছে রিফ্রেশ বাটন। হ্যাঁ, তো F5টা হচ্ছে রিফ্রেশ বাটন। এই যে আচ্ছা, এখান থেকে যদি আমরা আরেকটা বাটন শিখি, সেটা হচ্ছে যে F7 হলো স্পেলিং বাটন। অর্থাৎ আমরা যদি কোনো শব্দ বা বর্ণ সেটা ভুল হয়ে গেছে, সেটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু F7 এ কাজ করতে পারে। যেমন এখানে আমি করিম লিখছি, করিমের ওটা মুছে দিয়ে আমি ইউ লিখলাম, তাহলে এটা কি কোনো নাম হবে কিনা জানি না। স্পেস দেই, সরি এটা যেহেতু হচ্ছে না, আমরা অন্য একটা শব্দ লিখি এখানে। হ্যাঁ, অন্য একটা শব্দ লিখি দেখাই। যেমন আমি কি লিখবো এখানে, ইনসার্ট লিখি, ইনসার্ট INS ছোট হাতের লিখি INSERT। এখন ইনসার্টের এস আমি মুছে দিয়ে টি লিখলাম। আচ্ছা, এটা ভুলটা ধরছে না কেন আমি নিজেও জানতেছি না, হয়তো কোনো প্রবলেমের কারণে। এখন ধরেন আমি যদি এই F7 এ চাপ দেই, কিবোর্ডে F7, দেখেন F7 চাপ দিলাম। এখন এখানে দেখেন যে আমার পি চলে আসছে, পি অনেকগুলো পি আসছে না। তো এই পি গুলোকে যদি আমি পরিবর্তন করতে চাই তাও কিন্তু আমি করতে পারি। যেমন এখানে ইগনোর অল আছে, আচ্ছা শব্দটা আসছে না, কেন আসছে না বুঝতে পারি। লেখা তো ঠিকই আছে তাই না, REFERENCE। আচ্ছা, রেফারেন্স লিখলাম, একটা বানান ভুল করে দেখি, ভুল করলে তো লাল দাগ আসার কথা কিন্তু আসছে না। আচ্ছা, এটা আমি একটু উপর থেকে দেখাই দেবো। হ্যাঁ, এটা যেহেতু আসছে না, এটা কোনো ত্রুটির কারণে আসছে না। F7 এটা শুধু মনে রাখবো যে আমরা ভাষাটাকে সংশোধন করতে পারি। এই দেখেন F7, এখানে কি এখন লাল দাগ আসছে না, আসছে কিন্তু এখন। এই যে তার মানে কি বানানটা আমার ভুল আছে। হ্যাঁ, আমি যদি F7 এখন চাপ দেই, দেখেন এখানে আমার রেফারেন্স থাকার কথা ছিল কিন্তু এটা কিন্তু ভুল আছে। ডিকশনারিটা কি করছে, ধরছে না। দেখেন এই নিচে আপনাকে সাজেস্ট করতেছে যে কোন শব্দটা আপনি নিতে চান। যেমন এই রেফারেন্স, এটা কিন্তু সঠিক শব্দ। এটাকে সিলেক্ট করার পরে বা ক্লিক দেওয়ার পরে আমি যদি এখন চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখেন পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হয়েছে? তো এটাই হচ্ছে কাজ। অর্থাৎ F7 হচ্ছে মানে করা, অর্থাৎ ভাষাটাকে শুদ্ধ করার জন্য F7। এই দুইটা বলে রাখলাম, আর বাদ বাকি আমরা একটা একটা করে শিখে নেব। ওগুলো অনেক কমান্ড আছে, অনেক ফাংশনের মধ্যে কমান্ড আছে, ওগুলো শিখবো। রিফ্রেশ
ভাষা স্পেলিং চেক করা বা চেঞ্জ করা, পরিবর্তন করা। আবার যেমন হচ্ছে F12টা কি, স্ক্রিনশট। যেমন মোবাইলে আমরা কি করি, স্ক্রিনশট নেই না, এরকম টান দিয়ে অথবা সাইডে কোনো ফাংশন থাকলে চাপ দিয়ে স্ক্রিনশট নেই, একটা ছবি উঠাই। তো এরকম আমরা কিন্তু কি কম্পিউটারেও কিন্তু কিবোর্ড দ্বারা আমরা স্ক্রিনশট নিতে পারি। যেমন এই ডেস্কটপের যে সিনটা আছে, আমি এটা একটা স্ক্রিনশট নেব, এটা হচ্ছে F12। এটাতে যদি চাপ দিছি, স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে অলরেডি। তারপরে কি, আমি যদি আমার ফাংশনের বেঞ্চ চলে যাই, এখানে পেস্ট করব, পেস্ট। যেমন আমরা কমান্ড বলি কন্ট্রোল ভি যদি দিয়ে দেই, দেখেন আমার ওটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল ভি, সরি এটা তো আমার কপি করা ছিল তাই না? আচ্ছা, এটা কপি করা ছিল। আমি এখন কিবোর্ডটা তাহলে চেঞ্জ করি, কন্ট্রোল-অল্টার-বি। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, এটা সরি এই যে প্রিন্ট স্ক্রিনশট, এটা যদি একটু নেই, তাহলে দেখেন এখানে আমি যদি চাপ দেই এবং পেস্ট করি কন্ট্রোল-ভি, দেখেন স্ক্রিনশটটা কিন্তু চলে আসছে না? তো এই যে প্রিন্ট স্ক্রিনশট, এটা কিন্তু আসলে আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এটা ব্যবহার করি। আর এই F12টা হচ্ছে অন্য একটা কাজে ব্যবহৃত হয়। যেমন এটা হচ্ছে সেভ এজ এর কমান্ড। কিসের কমান্ড? সেভ এজ, অর্থাৎ একটা ডকুমেন্ট আমার নামে সেভ আছে, এখন আমি আরেকজনের নামে, অপর একজনের নামে সেভ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা F12 ব্যবহার করব। ঠিক আছে, F12 হচ্ছে সেভ এজ, চেঞ্জ করার জন্য। নতুন করে একটা ফাইল তৈরি করা। যেমন এই ফাইলের নাম আছে পিকচার বা ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1 তো আছেই, এই ডকুমেন্ট 2 আবার যদি করতে চাই একই জিনিস, সেক্ষেত্রে আবার সেভ অ্যাজ এটা। আর এটা কিন্তু প্রিন্ট স্ক্রিনশট। হ্যাঁ, যেমন এই লেখাটুকুর আমি একটা স্ক্রিনশট নেব, তাহলে এটাতে চাপ দিলাম, আবার যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু চলে আসবে। পেস্ট করছি, স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু এটাও জেনে নিলাম। আর কি কিছু বাদ আছে এখানে? মোটামুটি আর তেমন বাদ নাই। আচ্ছা, এখন একজন একজন করে বলবে যে এটা কয় ভাগে ভাগ করা যায়। তুমি বলো তো কিবোর্ডটাকে কয় ভাগে? 6 ভাগে ভাগ করা যায়। এই 6টা ভাগ আপনি বলবেন কি কি ভাগ আছে এখানে? ফাংশন কি, নিউমেরিক কি, হ্যাঁ, কমান্ড কি, স্পেশাল কি। 4টা হলো স্পেশাল কি, কমান্ড কি বলছেন একবার? আচ্ছা, একটা বললেন, আবার বললেন। আমি যদি এটা ধরি, এটা কি? নিউমেরিক কিপ্যাড। এটার সাথে আরেকটা লাইন আছে নিউমেরিক কি, তাই না? আচ্ছা, এই 4টা এরো কি বা কারসর কি, তাহলে 2 প্রকার পাইলাম, তাই তো? তারপরে এটা ফাংশন, তারপরে যে এগুলো স্পেশাল কমান্ড কি, আর বাদ বাকি যা আছে 12টি স্পেশাল কি, স্পেশাল বাদ বাকি যা থাকে এগুলো স্পেশাল কি। আর আরেকটা কি আছে, সেটা হচ্ছে টাইপিং কি। প্রথমে বলতে হবে যে টাইপিং কি, যেমন কিবোর্ডের মাঝখানে 3 সারিতে বিদ্যমান, এটা কি? টাইপিং কি। টাইপিং কি, হোম কি তো ওটা না, হোম কি হচ্ছে যে মাঝের সারিটা, এটা হচ্ছে হোম কি। আর পুরোটা 3টা লাইন মিলে হচ্ছে টাইপিং কি বা অ্যালফাবেট কি। তাহলে কি আমরা 6টা ভাগে কিন্তু ভাগ পাইছি। এখন তুমি বলবা যে এই স্ক্যাপ থেকে শুরু করে স্পেশাল কির প্রত্যেকটার কাজ বলবা। যেমন আমি বলবো স্ক্যাপ, এটার কি কাজ? বুঝতে পারছি। তার ট্যাবের কি কাজ? ডান দিকে, বাম দিকে না, ডান দিকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা সরানো। ক্যাপস লকের কি কাজ? বড় থেকে ছোট, ছোট থেকে বড় হাতের লেখা, তাই তো? শিফটের কি কাজ? হ্যাঁ, গুড। তারপর হলো স্পেসের কি কাজ? এক অক্ষর পরিমাণ, অর্থাৎ কার্সরকে 1 অক্ষর পরিমাণ ফাঁকা রাখার জন্য কিন্তু স্পেস। হ্যাঁ, যেমন দেখো এখানে এই 3-র মাঝে আমি একটা 1 অক্ষর, 1 বর্ণ, 1 অক্ষর একই কথা। 1 বর্ণ পরিমাণ সরানো বা 1 অক্ষর পরিমাণ সরানো, কি হয় না? বুঝি না। অক্ষর না তো, এটা শব্দ তো বড় হয়, অক্ষর বড় হবে কেমনে? শব্দ বড় হয় না? যেমন করিম, এটা শব্দ পুরো, আর অক্ষরটা কি? ক, খ, এটা কি অক্ষর না? অক্ষর এক জিনিস, শব্দ আর এক জিনিস। তাহলে আমরা হচ্ছে একটা অক্ষর পরিমাণ জায়গা, দেখেন এখানে মাঝখানে কি একটা অক্ষর কিন্তু আটবে, সেই পরিমাণ জায়গা ফাঁকা হয়েছে, এখানে কি কোনো শব্দ আটবে? তো তাহলে কি এটা হচ্ছে একটা অক্ষর পরিমাণ জায়গা কিন্তু ফাঁকা রাখার জন্য কি দিতে হয়? স্পেস দিতে হয়।
ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলো? স্পেস গেল, এখন এই ইন্টার, কোনো লাইন বা কোনো ফাংশনে প্রবেশ করার জন্য ইন্টার, তাই তো? ব্যাক স্পেসের বাম দিকে এক অক্ষর পরিমাণ কাটা। অর্থাৎ কার্সরের বামে এক অক্ষর মুছে দেয়া। আচ্ছা, আর ডিলেট ডিলেট নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করে ডিলেট করা অথবা অথবা এক কার্সরের ডান দিকে একটা অক্ষর মুছে দেয়া, তাই তো? ইনসার্ট ইনসার্ট বৃদ্ধি করা। বৃদ্ধি করা। হোম এই প্রথমে আমরা কার্সরটি যে লাইনে আছে ওই লাইনের প্রথমে নেওয়া হোম, আর ইন্ড লাইনের কার্সরটি যে লাইনে আছে ওই লাইনের শেষ শেষে নেওয়া। গুড। আচ্ছা, তারপরে পেজ আপ পেজআপ 10টা লাইন কিভাবে 10টা উপরে যাওয়া যায় আবার 9 থেকে 10 লাইন সমপরিমাণ উপরে যেতে চাইলে পেজ আপ, আর পেজ ডাউন হলো 9 থেকে 10 লাইন পরিমাণ নিচে। তাহলে কি এই 12টা কাজ এখন পারবো না? তাহলে এগুলা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে তাহলে আমরা শেষ করছি। আমাদের যে ক্লাস 3টা ছিল সেটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।